হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আচার্য স্যার ম্যাথস পয়েন্ট ইউটিউব চ্যানেল। সবাইকে জানাই প্রজাতন্ত্র দিবসের হার্দিক শুভকামনা ও শুভেচ্ছা। তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা কোনো সরকারি চাকরির কোনো ভ্যাকেন্সি নয় বা কোনো এক্সাম আপডেট কিছু নয়। আজকে তোমাদের 26শে জানুয়ারি, যেটা প্রজাতন্ত্র দিবস, তোমাদের না সবাইকারই, গোটা ভারতবাসীর। তো আজকে সেই ব্যাপারে বলবো যে 26 জানুয়ারি কেন আমরা প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করি। হোয়াই উই সেলিব্রেটেড 26 জানুয়ারি অ্যাজ আওয়ার রিপাবলিক ডে। ওই দিনটাতেই কেন পালন করা হয়। অনেকেই ভাবে যে স্বাধীনতা দিবস আর প্রজাতন্ত্র দিবস জিনিসটা একই। তো আজকের এই ভিডিওটা দেখার পর তোমাদের সমস্ত ডাউট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে যে ইন্ডিপেন্ডেন্স ডে মানে স্বাধীনতা দিবস আর রিপাবলিক ডে মানে প্রজাতন্ত্র দিবস দুটো ডিফারেন্ট, দুটো আলাদা। কি আলাদা, কি কনসেপ্ট আমি তোমাদেরকে বলছি, ঠিক আছে? তো এই ভিডিওটা একটু এডুকেশন রিলেটেড হয়ে যাবে। তো যারা যারা দেখতে ইচ্ছুক তারা অবশ্যই কিন্তু ভিডিওটা দেখতে পারো, অনেক কিছু জানতে পারবে। দেখো, প্রথমেই বলি যে আমাদের দেশ স্বাধীন হয় 1947 সালের 15ই আগস্ট, তোমরা সকলেই জানো। তো 1947 সালের 15ই আগস্ট দেশ স্বাধীন হয়, কিন্তু এর অনেক আগেই না ভারতবাসীরা জানতে পেরে গিয়েছিল যে ভারত স্বাধীন হবে। ইংরেজ সরকার খোকলা হয়ে গেছে, এটা সবাই জানতে পেরে গিয়েছিল। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, তারপরে ভারত ছাড়ো আন্দোলন, কুইট ইন্ডিয়া মুভমেন্ট যেটা হয়েছিল, তারপরে বুঝতে পারা গেছিলো যে ইংরেজরা আর এখানে বেশি দিন নয়, এদের সময় চলে এসছে। তারপর মাউন্টব্যাটেন প্ল্যান, ভারতকে স্বাধীনতা দিতে এলো। তো ভারত স্বাধীন হলো 1947 সালের 15ই আগস্ট। কিন্তু তার আগেই কিন্তু আমি যেটা বললাম, ভারতবাসী বুঝে গিয়েছিল যে এই সরকার মানে ইংরেজ সরকার কিন্তু আর নয়। তাই 1946 সালের 6ই ডিসেম্বরেই একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি হয়। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি মানে হচ্ছে এমন একটা অ্যাসেম্বলি সেখানে যারা যারা থাকবে তারা তৈরি করবে সংবিধান। মানে ভারত স্বাধীন হওয়ার পর একটা নিয়ম লাগু হবে। কনস্টিটিউশন মানে হচ্ছে নিয়ম, যেটা সংক্ষেপে বলা হয়। কোনো দেশ বলো, কোনো রাজ্য বলো, কোনো প্রতিষ্ঠান বলো, তো যেখানেই তুমি যে কোনো কিছু চালাতে যাও তার জন্য একটা নিয়ম দরকার, একটা রুটিন দরকার, একটা রুলস দরকার। তো ভারত তো স্বাধীন হবে 1947 সালের 15ই আগস্ট, কিন্তু এরপরে ভারত চলবে কী করে, নিয়ম কি থাকবে, এটা হচ্ছে কনস্টিটিউশন। তো এটা তৈরির জন্য 1946 সালে 6ই ডিসেম্বর কনস্টিটিউশন অ্যাসেম্বলি তৈরি হয়। যারা যারা কমিটিতে ছিলেন তারা সংবিধানের রচনা করবে, তৈরি করবে, ঠিক আছে? যার আমাদের চেয়ারম্যান ছিল ডক্টর বি আর আম্বেদকর, তোমরা সবাই জানো। তো ওরা সংবিধান তৈরি করেছিল, অনেক দেশ থেকে নিয়েছিল, সেটা অনেক পরের ব্যাপার। আলটিমেটলি ওরা প্ল্যান করেছিল আমরা সংবিধান তৈরি করব যেটার উপর ভিত্তি করে আমাদের দেশটা চলবে, একটা নিয়ম শৃঙ্খলা থাকবে, এর উপর ভিত্তি করে আমাদের দেশটা চলবে। তো 1947 সালে 15ই আগস্ট কিন্তু দেশ স্বাধীন হয়। এবং আমরা জানি আমাদের ফার্স্ট রিপাবলিক ডে ঘোষণা করা হয় 1950 সালের 26শে জানুয়ারি। মানে স্বাধীনতা দিবসের পর 2 বছর 11 মাস 18 দিন পর আমরা প্রজাতন্ত্র দিবস বা রিপাবলিক ডে পালন করি। এই 2 বছর 11 মাস 18 দিন কেন সময় নেওয়া হলো? কারণ এই সময়টা কনস্টিটিউশনের ড্রাফটিং করা, খসড়া রচনা করা, লিখা, চালু করা, অ্যাডপ্ট করা, এই সব কিছু প্রসেসটা করতে করতে মোটামুটি 2 বছর 11 মাস 18 দিন লেগে গিয়েছিল, ঠিক আছে? তো সত্যি কথা বলতে মানে সেটা সবাই জানে, 1950 সালের 26শে জানুয়ারি নয়, 1949 সালের 26শে নভেম্বর পুরো কনস্টিটিউশন তৈরি হয়ে রেডি হয়ে আমরা অ্যাডপ্ট করে নিয়েছিলাম। মানে হচ্ছে এটাকেই আমরা মানব, এতদূর পর্যন্ত চলে এসেছিলাম। কিন্তু চালু করা হয়নি, চালু করার জন্য আরও 2 মাস পিছিয়ে দেওয়া হলো। 1950 সালের 26শে জানুয়ারি থেকে চালু হলো, মানে ওই দিন থেকে এই নিয়মটা চালু থাকবে। ওই দিন থেকে, ওই টাইম থেকে এই আমাদের যে কনস্টিটিউশনের নিয়ম সেটা চালু হবে। কবে থেকে? 1950 সালের 26শে জানুয়ারি। কিন্তু আমি একটু আগে বললাম 1946 সালের 26শে নভেম্বর সব কিছু রেডি, এভরিথিং আমরা অ্যাডপ্ট করে নিয়েছি, আমরা এটাকেই মানবো, সব কিছু কমপ্লিট। তা সত্ত্বেও আমরা কেন এটাকে সেদিনে ইনেক্ট না করে 2 মাস পর মানে 26শে জানুয়ারি কেন চালু করলাম, বা 26শে জানুয়ারি কেন ইনেক্ট করলাম? আমরা তো সেদিনও ইনেক্ট করতে পারতাম, 26শে জানুয়ারি কেন চুজ হলো? তো এটাই আজকে বলবো যে মেন কথাটা। 26শে জানুয়ারি একটা এমন গুরুত্বপূর্ণ দিন, ওই জন্য ওই দিনটাকেই ঘোষণা করা মানে বাছা হয়েছিল। কেন, কী জন্য 26শে জানুয়ারি ঘোষণা করা হলো? 26শে জানুয়ারি কেন, অন্য কোনো দিন নয় কেন? বা 26শে নভেম্বর 1949 সালেই কেন আমরা ইনেক্ট করলাম না বা চালু করলাম না কেন? দেখো, পুরো ডিটেলস ইতিহাস তো বলা সম্ভব নয়, একটু সংক্ষেপে বলছি। তোমরা জানো ভারত সরকার যখন ইংরেজ সরকার যখন শাসন করতো, প্রতি 10 বছর অন্তর অন্তর সুধার বা রিফর্মস নিয়ে আসতো। যেমন 1909 সালে ছিল মন্টেমিরো রিফর্ম,
1919 সালে, তার 10 বছর পরে নিয়ে এসলো মন্টেগু চেমসফোর্ড রিফর্ম। এই রিফর্মগুলো আনতো তাদের যে আগের যে ভুলটা সেটা শুধরাবার জন্য। ঠিক তার 10 বছর পরে 1929 সালে কিছু একটা রিফর্মস হওয়ার কথা নিশ্চয়ই, লজিক অনুযায়ী এটাই বলে। কিন্তু 1929 সালে তার 2 বছর আগেই ওরা রিফর্ম নিয়ে চলে এসেছিল, যার নাম সাইমন কমিশন। তো কেন 2 বছর আগে কেন? কারণ 1923 সালে তৈরি হয় স্বরাজ পার্টি। আফটার নন কোঅপারেশন মুভমেন্ট, স্বরাজ পার্টি ওয়াজ ক্রিয়েটেড বাই এনসি কেলকার, চিত্তরঞ্জন দাস অ্যান্ড মতিলাল নেহেরু। এই তিনজন নন কোঅপারেশন মুভমেন্টের পর স্বরাজ পার্টি তৈরি করেছিল 1923 সালে। তো যে স্বরাজ পার্টি বারবার চাপ দেওয়ার জন্য, মানে যেহেতু 1919 সালের মন্টেগু চেমসফোর্ড রিফর্মটা মানে সব নিয়মই আমাদের ভারতবাসীর বিরুদ্ধে ছিল, আর মন্টেগু চেমসফোর্ড নিয়মটা একদম বাজে ছিল। তার জন্য ভারতবাসী বারবার ওদেরকে চাপ দিত স্বরাজ পার্টি যে অন্য একটা নতুন নিয়ম আনো, নতুন সুধার আনো। তো সেই জন্য ওরা 1919 সালে 10 বছর পর হওয়ার কথা, কিন্তু 2 বছর আগেই চলে এসেছিল সাইমন কমিশন। তো সাইমন কমিশন 1927 সালে আসার পরে সেখানে আরও এমন নিয়ম চালু হলো, আরও বাজে কিছু, ডুয়ার্চি, দ্বৈত ব্যবস্থা, শাসন ব্যবস্থা। তো এই সকল জিনিসগুলো নিয়ে আসার পরে মানে আগের থেকেও জঘন্যতম অবস্থা। তো ভারতবাসী দেখলো যে না, এদের রিফর্মসে আর কিছু হবে না, এরা যতবারই রিফর্ম নিয়ে আসবে সব আমাদের বিরুদ্ধে নিয়ে আসবে, আমাদের অপোজিটে নিয়ে আসবে, আমাদেরকে শাস্তি দেওয়ার জন্য, আমাদেরকে জব্দ করার জন্য নিয়ে আসবে, আমাদের জন্য ভালো নিয়ম কিছু আনবে না। ওই সাইমন কমিশনে অনেক বাজে বাজে নিয়ম ছিল, যেমন ধরো রাউন্ড টেবিল কনফারেন্স যেটা হবে সেখানে বিদেশে ভারতীয়দের যেতে হবে, এরকম অনেক রকম বাজে নিয়ম ছিল যেগুলো ইংরেজদের পক্ষেই ছিল, শুধু ভারতবাসীকে জব্দ করার জন্য। তো ওরা তখন বুঝে গিয়েছিল যে না, আর এই কমিশন টমিশন এসে এরা আর সুধার কিছু করবে না বা ভারতের জন্য ভালো কিছু ভাববে না। তারপর 1928 সাল থেকে ওরা পূর্ণ স্বরাজের দাবি করতে শুরু করে। 1928 সাল থেকে 1929 সালে লাহোর কংগ্রেস অধিবেশন, প্রত্যেকটা সিজনে প্রত্যেকটা বছরে একটা করে কংগ্রেসের অধিবেশন হতো। 1929 সালে যে কংগ্রেস অধিবেশনটা হয়েছিল সেটা লাহোরে হয়েছিল এবং ডেট ছিল 1929 সালের 19 ডিসেম্বর। সেখানে প্রেসিডেন্ট ছিল ডক্টর জওহরলাল নেহেরু। তো ওই সভাতে ডক্টর জওহরলাল নেহেরু শুরু করে এমসি কেলকার থেকে শুরু করে চিত্তরঞ্জন দাস সমস্ত সদস্য একটাই মাং রেখেছিল, একটাই চাহিদা রেখেছিল যে পূর্ণ স্বরাজ, কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স, আমাদের কমপ্লিট স্বাধীনতা, পূর্ণ স্বরাজ চাই, না তো কোনো ডোমিনিয়ন স্ট্যাটাস। ইংরেজরা বলেছিল ডোমিনিয়ন স্ট্যাটাস দিবে। ডোমিনিয়ন স্ট্যাটাস মানে আমি সংক্ষেপে বলে দিচ্ছি, যেটা হচ্ছে তোমার নামের নাম আর কি, ঠিক আছে? তো ডোমিনিয়ন স্ট্যাটাস বললে ওরা আমার চায় না, আমাদের আর ডোমিনিয়ন স্ট্যাটাসের মতো সময় নেই, আমাদের এরপরে চাই কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স বা পূর্ণ স্বরাজ, কমপ্লিট স্বাধীনতা আমাদের চাই, আমরা কোনো রকম পরাধীনতায় থাকবো না। তো সে অধিবেশনে এই রেজলিউশনটা আনার পর 1930 সালের 26শে জানুয়ারি ওরা নিজেদেরকে পূর্ণ স্বরাজ বলে ঘোষণা করেছিল কংগ্রেসরা, মানে লাহোর অধিবেশনে যারা কংগ্রেস সভাপতি ছিল, কংগ্রেসে যারা ছিল। তো ওরা 1930 সালের 26শে জানুয়ারিটাকে ঘোষণা করলো আজকে আমাদের আজাদি দিবস, পূর্ণ স্বরাজ, কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স ডে। সেই দিন থেকে ওরা প্রতি বছরই 26শে জানুয়ারি মানে ওদেরকে নিজেদের পূর্ণ স্বরাজ বা সম্পূর্ণ স্বাধীন এইভাবে ঘোষণা করতো। তো কিন্তু আমরা জানি 1930 সালের 26শে জানুয়ারি ওরা পূর্ণ স্বরাজের দাবি রাখলেও আলটিমেটলি কিন্তু আমরা 1930 সালের 26শে জানুয়ারি পূর্ণ স্বরাজ পাইনি। আমরা কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স 1930 সালে পেয়েছিলাম কি? পাইনি। আমরা পেয়েছিলাম 1947 সালের 15ই আগস্ট। কিন্তু 1930 সালের পর ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স হয়, সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স হয়, 1935 অ্যাক্ট আসে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয়, কুইট ইন্ডিয়া মুভমেন্ট হয়, অনেক কিছু হয়। তারপর আমরা 1947 সালের 15ই আগস্ট স্বাধীনতা পাই। কিন্তু যেহেতু প্রথম 26শে জানুয়ারি 1930 সাল ওরা আমরা নিজেদেরকে পূর্ণ স্বরাজ বলে ঘোষণা করেছিলাম, উই আর কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট এই হিসাবে ঘোষণা করেছিলাম। তাই 26 তারিখটা ছিল ভারতীয়দের কাছে 26শে জানুয়ারি ভারতীয়দের কাছে একটা গুরুত্বপূর্ণ দিন ছিল, একটা হিস্টোরিক্যাল ডে। ওই দিনটাকে স্মরণীয় করার চেষ্টা করেছিল ভারতীয়রা। ওরা অনেক সময় ভেবেছিল অনেকেই যে ভারতের স্বাধীনতা দিবসটাকে 1948 সালের 26শে জানুয়ারি করলে ভালো হয়, কিন্তু স্বাধীনতা ফেলে রাখা যায় না, যবকে পাও তবকে নিয়ে নাও। তাই ওরা 1947 সালের 15ই আগস্ট যত তাড়াতাড়ি সম্ভব ভারতকে স্বাধীন বলে ঘোষণা করেছিল। কিন্তু সবার মনে, ভারতীয়দের মনে 26শে জানুয়ারি একটা দাগ কেটে দিয়েছিল, যে দিনটা খুবই গুরুত্বপূর্ণ ভারতীয়দের জন্য। তাই কনস্টিটিউশন তৈরি, ড্রাফটিং সব কিছু করার পরেও 2 বছর 11 মাস 18 দিন পরেও যখন কনস্টিটিউশনের পরে রেডি হয়ে যায় এভরিথিং, এমনকি কনস্টিটিউশনের গ্রহণও করা হয়েছিল যে এটাই চলবে, 26শে নভেম্বর 1949 সালের এটা গ্রহণও করা হয়েছিল, অ্যাডপ্টও করা হয়েছিল, তবু একটা ওদের মৌকা ছিল না 26শে জানুয়ারিকে গুরুত্বপূর্ণ করে রাখার জন্য বা রিমার্কেবল করে রাখার জন্য আমরা 2 মাস পরে কনস্টিটিউশনে চালু করব, তাহলে 26 জানুয়ারির দিনটা কিন্তু রিমার্কেবল হয়ে থাকবে বা সবার মনে থাকবে। তাই ওরা
1949 সালে 26শে জানুয়ারি 2 মাস পর 1950 সালে 1949 সালে 26শে নভেম্বরে 2 মাস পর 1950 সালে 26শে জানুয়ারি ওরা ঘোষণা করলো আজকে থেকে কনস্টিটিউশন চালু হবে বা আজকে থেকে কনস্টিটিউশন ইনেক্ট হবে, চালু করা হবে। আজ থেকে কনস্টিটিউশন ভারতে লাগু করা হয় 1950 সালে 26শে জানুয়ারি। শুধুমাত্র ওই 26শে জানুয়ারি ডেটটাকে মনে রাখার জন্য, রিমার্ক করে রাখার জন্য 26শে জানুয়ারি ডেটটা আমরা গ্রহণ করেছিলাম। তাই আজকে আমরা প্রতি 26শে জানুয়ারি আমরা অ্যাজ এ রিপাবলিক ডে বা গণতন্ত্র বা প্রজাতন্ত্র দিবস বলে পালন করি। এই ছিল 26শে জানুয়ারিটাকে চুজ করার মেন কারণ, বোঝা গেছে। আর এরপরে হচ্ছে কি রিপাবলিক ডে বা প্রজাতন্ত্র দিবস কি? রিপাবলিক মানে পাবলিক কথাটা জুড়ে আছে, এখানে পাবলিক সব, জনগণ সব, ঠিক আছে। প্রজাতন্ত্র দিবস, এখানে রাজা বলে কেউ নেই বা হেরিডিটারি বা বংশক্রমিকভাবে কোনো কিছু হবে না। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সবথেকে বড় পদ, সেটাও কিন্তু বংশানুক্রমিক নয়। প্রধানমন্ত্রী, যারা যারা দেশের সমস্ত কিছু হেড অফ দ্য ডিপার্টমেন্ট আছে, কোনো কিছু বংশানুক্রমিকভাবে হবে না। প্রধানমন্ত্রী বলো, রাষ্ট্রপতি বলো, মুখ্যমন্ত্রী বলো, যাই হোক আমাদের দেশের, ঠিক আছে, কোনো কিছু বংশ পরম্পরাই হবে না। মানে আমাদের দেশে যে সমস্ত বড় বড় পদগুলো হবে সেগুলো অবশ্যই ইলেক্টেড হবে, নট সিলেক্টেড। এর মানে হলো সবাই নির্বাচিত হবে। এখানে হেড বা এখানে সর্বসেরা বলে কেউ নেই। গোটা ভারতবর্ষে আমরা সবাই সমান, আমরা এই আদর্শে বিশ্বাস করি। তাই আমাদের দেশকে গণতন্ত্র, সর্ববৃহৎ গণতন্ত্রের দেশ বলা হয়। এবং আমরা প্রজাতন্ত্র দিবস পালন করি 1950 সালে 26শে জানুয়ারি এই কারণে, কারণ আমরা সবাই, আমাদের যে দেশ সেটা সমস্ত নাগরিক দ্বারা চালিত, নাগরিক দ্বারা ডিসাইড করা নেতার দ্বারা চালিত। এখানে সেই হবে লিডার বা সেই হবে নেতা যাকে জনগণ চুজ করবে, না তো ওর ইচ্ছা মতো হবে বা না ও বংশানুক্রমিকভাবে হবে, ঠিক আছে। উনি হবেন ইলেক্টেড মানে নির্বাচিত, নট সিলেক্টেড। তো এই হচ্ছে আমাদের প্রজাতন্ত্র বা রিপাবলিক ডের আমাদের ধারণা। আর আমাদের ভারতের যে কনস্টিটিউশন সেটা সর্ববৃহৎ লিখিত কনস্টিটিউশন ইন দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে, সবথেকে বড় লিখিত কনস্টিটিউশন এই পৃথিবীর মধ্যে, বোঝা গেল। আমাদের ভারত হচ্ছে মহান, ভারতের ঘটনা শুনলে মানে শেষই হবে না। আজকে তোমাদের সাথে শেয়ার পেলাম একটা ছোট্ট স্টোরি শেয়ার করার। তো যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে যে আর কোন টপিকে তোমরা কিছু জানতে চাও, যতটা আমি জানি তোমাদেরকে অবশ্যই জানাবো। আর পারলে ভিডিওটা শেয়ার করো, যারা যারা জানে না জিনিসটা তাদেরকে জানিয়ে দাও। এবং সবাই একসাথে বলো জয় হিন্দ, মেরা ভারত মহান। বাই বাই।